গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের 52 এবং 53তম অংশ। শুদ্ধ থেমে গেল। ইরফানের দিকে ভালোভাবে তাকালো। ইরফানের চোখ দুটো বেশ লাল। শুদ্ধ ইরফানের ঘাড়ে হাত দিয়ে বলে, সব মেনে নিলাম, তোকে বেশি আপসেট লাগছে। কিছু কি হয়েছে? ইরফান ছোট করে বলে, নাথিং। কথাটা বলে ইরফান গটগট পায়ে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতর প্রবেশ করে। মাইরা সকাল সকাল উঠে নামাজ পড়ে বেলকনির মেঝেতে চুপ করে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা। কোথায় গিয়েছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফানই তাকে এই ঘরে এনেছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। মায়েরা মনে মনে ভেবেছে সে ইরফানকে সরি বলবে, থাপ্পড় খাওয়া এ তো তার নতুন নয়। কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল, ওগুলো অন্যদের দিয়ে দেয়া উচিত হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মাইরা। মেঝেতে একটি কাগজ পড়ে থাকতে দেখে মায়েরা এগিয়ে গিয়ে কাগজটি তুলে নেয়। তখনই তার ঘরে রীতা আসে খাবার নিয়ে। মাইরাকে ডাকলে মাইরা কাগজটি প্যাডের ভাঁজে রেখে রীতার দিকে এগিয়ে যায়। রীতার হাতে পরোটা আর চা। রীতা হেসে বলে, রুমা আম্মায় দিল, তোমারে খাইতে কইল মাইরা, খাও নাও। মাইরা একটু অবাক হয়। এখন বেশ ভালোই সকাল, এত তাড়াতাড়ি কেউ খায় না। আর সেখানে তার শাশুড়ি তার জন্য এই সকাল সকাল পরোটা আর চা বানিয়েছে। মাইরা রীতার হাত থেকে প্লেট আর চায়ের কাপ নিয়ে বলে, এই সকালে এগুলো কে বানালো রীতা আপু? রীতা হেসে বলে, রুমা আম্মায় বানাইছে মাইরা, আমিও একটু একটু সাহায্য করছি। মাইরা মৃদু হেসে চায়ের কাপে কয়েকবার চুমুক দেয়। তার শাশুড়ির হাতের চা খুব মজা হয়। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা আজ কলেজ যায়নি। মেয়েটি সারাদিন ঘরেই ছিল। ইরফানের জন্য মন খারাপ। কোথায় লোকটা? আজ সারাদিন একটিবারের জন্যও দেখল না। এখনো আসে না কেন? কোথায় গিয়েছে? মাইরা অপেক্ষা করে ইরফানের জন্য। বেলকনি থেকে রাস্তায় এক ধ্যানে তাকিয়ে থাকে ইরফানের গাড়ি ঢুকবে কখন সে আসায়। মাগরিবের নামাজ পড়ে এসে মাইরা সেয়ে বসল বেলকনির ধারে। মেয়েটির দৃষ্টিটিরও যেমন নড়চড় নেই, তেমন তার বডিরও নড়চড় নেই। ইরফান আসে না কেন? তার মনে এই প্রশ্নই ঘুরপাক খায়। অভিমান হয়। মাইরা ভাবে ইরফান আসলে সে কথা বলবে না, তাকে মেরেছে, সে কেন কথা বলবে? কিন্তু সে আসুক, মাইরা অ্যাট লিস্ট তাকে দেখতে তো পাবে। অপেক্ষা করতে করতে ঘরে রুমা নেওয়াজ এসে ডাক দেয় মাইরাকে। নিজের শাশুড়ির গলা পেয়ে মাইরা দ্রুত বেলকনি থেকে ঘরের ভেতরে আসে। মৃদুস্বরে বলে, জি মা। রুমা নেওয়াজ এগিয়ে এসে নরম গলায় বলল, খেতে এসো, তোমার বাবা আমি অপেক্ষা করছি তোমার জন্য। মাইরার চোখে মুখে বিস্ময়। তিনি তার শাশুড়িকে চিনতেই পারছেন না। এটা তার শাশুড়িই তো। বদল টদল হয়েছে নাকি? মাইরার ভাবনার মাঝেই রুমা নেওয়াজ মাইরার হাত ধরে যেতে যেতে বলে, তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। খেয়ে আমার ঘরে যাবে। তেল দিয়ে দিব, বুঝেছ? মাইরা একটার পর একটা ঝটকা খাচ্ছে। ওরে আল্লাহ! বলে কি তার শাশুড়ি? শাশুড়িটা এত ভালো হয়ে গেল কি করে? মায়েরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখল ত্রিনা বেগম, দাদিমাসহ শুদ্ধ ভাই ও আছে। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজল। সবাই আছে, অথচ সে লোকটা নেই কেন? মাইরার ভীষণ মন খারাপ হয়। মাইরার খাবার শেষে সত্যিই রুমা নেওয়াজ মাইরার মাথায় তেল দিয়ে দেয়। এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মাইরা শুধু অবাক হয়ে তার শাশুড়িকে দেখল। ইনি তো তার সাথে ঠিক করে কথাই বলতো না, সেখানে হঠাৎ এত যত্ন কেন করছে? মাইরার আরো বেশি অবাক লাগে। রুমা নেওয়াজ বলেছে, তোমার যখন যা খেতে ইচ্ছে ইচ্ছে করবে আমায় বলবে কেমন? মাইরা এই কথা শুনে যতটা অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে উনি কথাটা বলার সময় কেমন যেন ভেজা চোখে বলেছিলেন। মাইরা সত্যিই ভীষণ অবাক হয়েছে এই রুমা নেওয়াজকে দেখে। তবে ভালো লাগল। কি সুন্দর মায়ের মতো তার যত্ন করছে। তার সৎ মা উপরে উপরে এত যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসে। মাইরা তার ঘরে এসে আবারও বেলকনিতে যায়। মেয়েটার মন ছটফট লাগছে। সেই গতকাল থেকে ইরফানকে এক নজরের জন্যও দেখেনি। কোথায় লোকটা? আর কখন আসবে বাড়ি?
তার উপর কি অনেক রেগে আছে বলে বাড়ি আসছে না। উনি আসলেই মাইরা সরি বলে দিবে, কিন্তু উনি তো আসছেই না। মাইরা বেলকনির রেলিং ঘেঁষে বসে পড়ে রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর পর উকি দিয়ে দেখে ইরফানের গাড়ি আসছে কিনা। এভাবে অপেক্ষা করতে করতেই মাইরা একসময় ওভাবেই ঘুমিয়ে যায়। ফজরের আজানে মাইরার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখল সে বেলকনিতেই ঘুমিয়ে গিয়েছিল। ঘাড় ব্যথা হয়ে আছে। মাইরা অবাক হল, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি, নাকি তার উপর রাগ করে আর তার কাছে আসেনি? মাইরার কেন যেন চোখ জোড়া ভিজে উঠল। মাইরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে যায়। ভেতরে লাইট জ্বালানোর সাথে ইরফান কোথাও নেই। মাইরার ভীষণ কষ্ট হল। ইরফান তবে আসেনি। না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বিষণ্ণ মনে বিড়বিড় করে বলে, শীষওয়ালা তুমি কোথায়? ঘরের এক কোণায় দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরে নজর বুলায়। বেশ কিছুক্ষণ পর দুহাতে চোখ মুছে নিয়ে মাইরা ওয়াশরুমে যায়। অজু করে এসে ফজর নামা পড়ে নেয় মাইরা। বেলা 10টা বাজে। মাইরার এত অসহ্য লাগছে। ইরফান কোথাও কেন নেই। মাইরার দমবন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় লোকটা? নিচে নেমে দেখল শুদ্ধ আর দাদিমা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। শুদ্ধর দাদি মাইরাকে দেখে বলে, দিদিভাই তুমি খেয়েছ? মাইরা মাথা নেড়ে বলে, খেয়েছি দাদিমা। শুদ্ধ মুখের খাবারটুকু খেয়ে বলে, মাইরা এসো এসো আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে। টেস্ট 1000 গুণ বেশি, তাই না গো? শুদ্ধর দাদি শুদ্ধর কান মলে বলে, হ্যাঁ তাই তো ডার্লিং। এজন্য তোমাকে আজ সব খাবার খেতে হবে। আমি রুমাকে বলছি খাবার আনতে। আমি ছুঁয়ে দিব আর তুমি খাবে। দাদিমার কথা শুনে মাইরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলল, তুমি আমাকে শুধু ইনসাল্ট কর গ্রান্ডমা। আজ আমি অসহায় বলে। শুদ্ধর দাদি হেসে বলে, বউ থেকে লাফ দিয়ে গ্রান্ডমাতে চলে আসলে যে। শুদ্ধ ফিসফিসিয়ে বলে, আমার বউ হয়ে গেছে গ্রান্ডমা। তোমাকে আর পাত্তা দিব না। তুমি সেইসকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও। আমি তোমাকে কচু গাছ আর দড়ি দুটোই কিনে দিব। আমার আবার দয়ার শরীর। শুদ্ধর দাদি চোখ ছোট ছোট করে বলে, বউ হয়ে গিয়েছে মানে? কোথায় তোমার বউ? শুদ্ধ হাসল। দাদিমা হঠাৎই বলে, খবরদার বিয়ে করবে না। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বয়স্ক ভদ্রমহিলা কিছুটা রেগে বলে, তোমার ভাই তো বউয়ের গায়ে হাত তোলার উপর পিএইচডি করেছে। তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করবে বউয়ের গায়ে হাত তুলবে না, এরপর বিয়ে। নয়তো সারাজীবন চিরকুমার থাকবে। ফাইনাল। মাইরা দাদিমার দিকে তাকালো। মাইরার প্রথম প্রথম এই দাদিমাকে ভালো না লাগলেও এখন বেশ ভালো লাগে। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফারাহকে 3বার মেরেছিল, কিন্তু সে তাওবা করে নিয়েছে। আর জীবনে তার পাখিটার গায়ে হাত তো দূর আঙুলটাও তুলবে না। কিন্তু তার গ্রান্ডমা এমন খেপেছে কেন? কৌতূহলী কণ্ঠে বলে, তুমি রেগে আছো কেন? দাদিমা রেগে বলে, তোমার দাদুভাই কত ভালো জানো। আমাকে একটা ফুলের টোকাও দেয়নি। আর তোমরা কি এক বউ পেটানো নীতি পেয়েছ? শুদ্ধ বুঝতে পারছে না। মাইরার দিকে তাকালে দেখল মাইরা মলিন মুখে চেয়ে আছে তার গ্রান্ডমার দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে মাইরা। মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝল, এজন্যই ইরফান ও তো আপোসেট ছিল নাকি। এতদিন পর মাইরাকে আবার মেরেছে, শুদ্ধর বিশ্বাসই হয় না। দাদিমা খাবার শেষে উঠে ঘরে চলে যায়। মাইরা আশেপাশে কাউকে না দেখে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। শুদ্ধ খাবার মুখে নিয়ে মাইরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা তুমি চিন্তা কর না। ইরফানের গলায় এক দজ্জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমায় সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, বুঝলে? মাইরা জোরপূর্বক হাসল। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া উনি কোথায়? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। অতপর বলে, কার কথা বলছ? মাইরা আমতা আমতা করে, আপনার ভাই। শুদ্ধ অবাক হয়। ইরফান কানাডা গিয়েছে এটা মাইরা জানে না।
শুদ্ধ বোধহয় কিছু বুঝল। তার গ্রান্ডমাও রেগে আছে ইরফানের উপর, মামাও রেগে আছে মনে হলো। আবার এদিকে মাইরাও জানে না বলছে। অবাক হয়ে বলে, তুমি জানো না ইরফান গতরাতে কানাডা গিয়েছে? শুদ্ধর কথাটা শুনে মাইরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি জমেছে। শুদ্ধ হেসে বলে, ওহ মাইরা, নো টেনশন। ইরফান ওখানে ফালতু হাওয়া খেয়ে সপ্তাহখানেক পরেই চলে আসবে। এসে দেখবে আমাদের মাইরার একটা কিউট বর জুটে গিয়েছে। তুমি রাজি? মাইরা কিছু বলল না, উল্টে ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হলো মাইরার কাণ্ডে। ইরফান তার মানে মাইরাকে বলেনি? একে কি করা উচিত? বউকে একবার বলবে না? এই শালা জীবনে আর সোজা হলো না। মাইরা সিঁড়ি বেয়ে উপরে উঠে বাকিটুকু এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গিয়েছে। কেন চলে গেল? সে তো সরি বলে দিত। সে আর কখনো ইরফানের দেয়া জিনিস কাউকে দিবে না মনে মনে পণ করেছে। তবুও ইরফান তাকে ফেলে চলে গেল কেন? রেগে গিয়ে তাকে আবার সেই আগের মতো মানবে না বলবে না তো? একদম প্রথম দিকে যে মেরে মেরে বলতো তাকে মানবে না কখনো, গতকাল তাকে মেরে কি একেবারে চলে গেল? তাকে মানবে না বলে? মাইরার দমবন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়ল, দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল, বিড়বিড় করল, শিশওয়ালা, আমি আর তোমার অবাধ্য হব না। সব কথা শুনব। তুমি চলে আসো না। এভাবে কতক্ষণ যে বসে কাঁদল। মেয়েটা ধীরে ধীরে যেন কাঁদতে শিখে যাচ্ছে। সে কি করে থাকবে শিশওয়ালাকে ছাড়া? তার কষ্ট হয় ভীষণ। শিশওয়ালা বোঝে না কেন? মায়রার ভেতরের জমানো প্রশ্নগুলোর সাথে অভিমান, অভিযোগ যেন উগলে আসছে কান্নারূপে। মায়রা সেদিন আর কলেজ যায়নি। সারাদিন শুয়েছিল, কান্না করেনি আর। তবে ভীষণ মন খারাপ করেছিল। একটা মানুষের সাথে কয়েক মাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকে না তখনকার অনুভূতি হয়তো মায়রা তার শিশওয়ালাকে দিয়ে ভীষণ ফিল করছে। সন্ধ্যা নামলে মায়রা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধকে সোফায় বসে থাকতে দেখে মায়রা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবেন। শুদ্ধ মায়রার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়, হেসে বলে, আয় হায়, বর যেতে না যেতেই মায়রা দেখি অর্ধেক শুকিয়ে গিয়েছে। মায়রা কিছু বলল না। তার কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে, ইরফানকে কল করেছে, কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোনে না পেয়ে হতাশ হয়ে বলে, ঘরে না তো, মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে। চিন্তা কর না। কথাটা বলে শুদ্ধ কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়। মায়রার এত অসহায় লাগল। মেয়েটি কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়। দুদিন পেরিয়েছে, অথচ মায়রা ইরফানের সাথে একবারও কথা বলতে পারেনি। মেয়েটির অস্থির লাগে, কিচ্ছু ভালো লাগে না। এই দুদিন কলেজেও যায়নি মেয়েটা। ঘরের মধ্যে থেকে যেন আরও দমবন্ধ লাগছে। তাই মায়রা আজ আগে আগে কলেজ চলে এসেছিল। সারাদিন কলেজ কাটালো। মিলার সাথে টুকটাক কথা বলে একটু আধটু হেসেছে। কলেজ গেট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতেই অন্তরাকে সামনে দেখে মায়রা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মায়রা? মায়রা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন? অন্তরা কিছুটা মন খারাপ করে বলে, আমি তোমার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মায়রা মৃদু হেসে বলে, সরি সরি আপু, ভুলে গিয়েছিলাম। অন্তরা মায়রার গালে হাত দিয়ে বলে, আচ্ছা, এখন তো মনে পড়েছে। এখন আপু বলবে। আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মায়রা? মায়রা আশেপাশে তাকিয়ে দেখল বাড়ির গাড়ি এখনো আসেনি। মাথা নেড়ে বলল, আচ্ছা আপু। কথাটা বলতেই অন্তরা মায়রার হাত ধরে পাশের একটা ক্যাফেতে যায়। অন্তরা কিছু নাস্তার সাথে কোল্ড কফি অর্ডার করে মায়রার সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মায়রাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না, এটা সে মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে, অন্তরা এটা মানতে পারছে না। কিছুতেই পারছে না। অন্তরা মায়রার দিকে চেয়ে হঠাৎই খুব সিরিয়াসভাবে বলে, মায়রা, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। মায়রা হেসে বলে, জি আপু বলুন। অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করে।
এরপর চোখ মেলে মায়রার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মায়রা। মায়রার মুখে হাসি লেপ্টে ছিল। হঠাৎ যেমন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনি মায়রার হল। মেয়েটা ঠিক কিরকম রিয়েকশন দিবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনল, নাকি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকছে? কোনোটা। বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আছে। অন্তরা আবারও বলে, তুমি জানো আমি এখনো অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছু ভাবতে পারি না মায়রা। মায়রা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে। অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মায়রার সামনে উপস্থাপন করল। মায়রাকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ঢোক গিলে বলে, ইরফানের অ্যান্সার আমি তোমাকে শোনাচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে। অন্তরা কথাটি বলে তার ব্যাগ থেকে ফোন বের করে। এরপর একটি অডিও চালু করে, যেখানে ইরফান বলছে, আই লাইক ইউ। অন্তরার অ্যান্সার, তুমি সত্যি বলছো ইরফান? এটুকুই। এরপর অডিও শেষ হয়ে যায়। মায়রার পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুও কষ্ট হয়নি। মায়রা বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মায়রার চোখজোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়েছে মেয়েটা বুঝলও না। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মায়রা বসা থেকে দাঁড়িয়ে যায়। শক্ত কণ্ঠ বলে, আসসালামু আলাইকুম ম্যাম। অন্তরা একবার ডাকে মায়রাকে। মায়রা শুনল না। গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন চক্কর কাটে। নিজেকে সামলে নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে বর্বর পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটা নিশ্চুপ। থেকে থেকে চোখজোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে। বাড়ি ফিরে মায়রা কোনো দিকে তাকাল না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বিকাল হওয়ায় তেমন কেউ বাইরে নেই। সবাই সবার ঘরে হয়তো। মায়রা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতক্ষণ কান্না আটকে ছিল। আর পারল না। হাউমাউ করে কেঁদে উঠল। দুহাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ নিজের জন্য শুনতে শুনতে তার কান চালাপালা হয়ে গিয়েছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্য কাউকে বলতে শোনে, তখন মায়রার কেমন লাগা উচিত? মায়রা মানতে পারছে না। বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা। কতক্ষণ যে এভাবে কাঁদল মায়রা তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎই শ্বাস নিতে কষ্ট হয় মায়রার। না, স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট চাপ দিল যেমন হয়, ঠিক তেমন। মেয়েটা মেঝেতে আধশোয়া হয়েই ছটফটায়। আজ অনেকদিন পর এমন হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মায়রা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে। তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলার বের করে মুখে দেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মায়রা ওভাবেই ধীরে পায়ে হেঁটে গিয়ে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না। সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মায়রা পারছে না। তার ধৈর্যের বাঁধ ভাঙল বোধহয়। বিড়বিড় করে, আমার শিশুয়ালা। আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কেন আমায় ভালোবাসলে না? আরও দুদিন পেরিয়েছে। মায়রা তার শ্বশুরকে বললে, তিনি মায়রাকে গ্রামে রেখে যায়। ত্রিনা বেগমও এসেছেন গ্রামে। মায়রাকে তারেক নেওয়াজ ত্রিনা বেগমের বাড়ি রেখে গিয়েছেন। মায়রা প্রথম দিন ত্রিনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করল তার মা আর ভাইয়ের কাছে থাকতে। মায়রা বিকালের দিকে তার বাড়িতে আসে। গেইটে লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মায়রাকে দেখে তিনি ভীষণ অবাক হয়। মায়রা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে। ভদ্রমহিলা এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে বলেন, তোর চোখমুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মায়রা? তুই কি অসুস্থ মা? মায়রা মাথা নেড়ে বলে, না মা। কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে।
ভদ্রমহিমা মায়রাকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে হিজাবের উপরেই একটা চুমু খায়। মেয়েটাকে বুকে নিলে তার কি যে শান্তি লাগে, যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তানের মা হওয়ার প্রথম স্বাদ তো এই মেয়েটাকে দিয়েই পেয়েছিলেন। তাকে কত মানুষ কত কথা বলে, কিন্তু সে তো জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি। ভেতর থেকে লাবিব তার আপুইকে দেখে এক প্রকার দৌড়ে আসে। মায়রা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিবকে জড়িয়ে ধরে। লাবিব দুহাতে মায়রার গলা জড়িয়ে ধরে বলে, আপু, তুমি কখন এসেছ? মায়রা মৃদু হেসে বলে, এসেছি ভাইয়া, চকলেট এনেছি, খাবি না? লাবিব মায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে, হু হু খাবু, তোমার তুমিও খাবু। মায়রা মৃদু হেসে লাবিবের দুগালে বেশ কয়েকটা চুমু খেয়ে লাবিবের হাতের চকলেটের প্যাকেট ধরিয়ে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘি দিকে এগিয়ে যায়। মায়রার মা রান্নাঘরে যায়। মায়রার মুখটা তার বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে। ভাবনা অনুযায়ী সে মায়রার জন্য ভাত বেড়ে নেয় একটি প্লেটে। এরপর অপর হাতে এক গ্লাস পানি নিয়ে মায়রার ঘরের দিকে আসে। লাবিব বসে বসে চকলেট খাচ্ছে। মায়রা চুপচাপ বসে দেখছে, কোনো কথা বলছে না, মুখে মৃদু হাসি। তবে মন ভারী, ভীষণ খারাপ মন। সে কথা বলেনি ইরফানের সাথে, শুদ্ধ বলেছিল কথা বলার জন্য। মায়রার কেন যেন শক্তি হল না। অন্তরার শোনানো ভয়েস শোনার পর থেকে মেয়েটা কেমন নেতিয়ে গিয়েছে। কখন যে চোখের কোণে পানির কণা জমেছে তাও বুঝতে পারল না। মায়ের ডাকে ঝাপসা চোখজোড়া দ্রুত মুছে নিয়ে মাথা তুলে তাকায়। ভদ্রমহিলা মায়রাকে দেখে অবাক হয়। মেয়েটাকে কেমন যেন নির্জীব লাগলো তার কাছে। লাবিব একা একাই অনেক কথা বলছে, অথচ মায়রা একটা উত্তরও দিচ্ছিল না, যেন এই জগতেই নেই। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মায়রার পাশে বসে বলে, কি হয়েছে মায়রা তোর? মায়রা হেসে বলে, কিছু না মা, তুমি ভাত নিয়ে আসলে যে দুপুরে খাওনি। মায়রার মা হাতের গ্লাস পাশের ছোট টেবিলের উপর রেখে ভাত মাখাতে মাখাতে বলে, তোকে খাওয়াতে এনেছি, তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চোখমুখ কেমন শুকিয়ে ফেলেছিস। মায়রা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ। দোনমনা করে বলে, লাবিবের বাবা বাড়ি নেই। ভদ্রমহিলা করুণ চোখে তাকালো মায়রার দিকে। বা হাত মায়রার মাথায় রেখে বলে, নেই মা, নে হা কর। মায়রা কোনো কথা ছাড়া মুখ হা করল, যেন তার মায়ের বলার অপেক্ষাতেই ছিল, যেন কতদিনের ক্ষুধার্ত সে। মায়রা মা মায়রার মুখে ভাত তুলে দেয়। লাবিব এগিয়ে এসে মায়রার কোলের মধ্যে বসে বলে, আপুই তুমি কি খাও? মায়রা লাবিবের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে, অমৃত খাই সোনা ভাইয়া। লাবিব আদো আদো স্বরে প্রশ্ন করে, অমৃত কি? মায়রা চুপ করে থাকল, কিছু বলল না। মায়ের হাতের খাবার মানেই তো অমৃত। কতদিন পর খেতে পারল। মেয়েটার খুশিতেই চোখজোড়া ভিজে উঠল। নিজেকে সামলে তার মায়ের বাড়িয়ে রাখা হাত থেকে আরেকবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টুমি করে। মায়রার মা মায়া নিয়ে মায়রার মুখের দিকে তাকিয়ে আছে। কত বছর পর এমন একটা দিন পেল। মায়রা এ বাড়ি থাকলেও তো তার সে সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানো শেষে মায়রার মা এটো প্লেট নিয়ে উঠে দাঁড়ায়। মায়রা হঠাৎ মাথা তুলে তার মায়ের দিকে, চোখে মুখে অসহায়ত্ব। কিছু চাইতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলায় না যে। তার কেমন দমবন্ধ অনুভূতি হয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়ে বারবার কেমন হুমড়ি খেয়ে পড়ছে। তার শিশুওয়ালা তাকে ভেঙে দিয়েছে। না, তার ভাগ্য তো ভাঙা। অযথা অন্যের দোষ দিয়ে কি লাভ। তবুও ইরফানের মুখটা সামনে ভেসে ওঠে। গলায় কিছু বাঁধল যেন। নিঃশ্বাস ভারী হল। তার শিশুওয়ালা অন্য কাউকে লাইক ইউ কি করে বলে। আজ আবারও তার শ্যামা মায়ের উপর অভিযোগ হল। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামা মা? না, ইরফানের উপর অভিযোগ হয় না আর। ইচ্ছে হয় না অভিযোগ করতে। ডান হাতে চোখজোড়া মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা আজ আমি এই বাড়ি থাকি। মায়রার মা মায়রার দিকে অবাক হয়ে তাকালেন। মায়রার বলার ধরনে মনে হলো মেয়েটা কত আকুতি করে তার বাড়ি থাকার আবদার করছে। মা হয়ে এসব দেখতে তার যে ভীষণ কষ্ট হয়। মায়রা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে, লাবিবকে নিয়ে এই ঘরেই থাকব। কালকে সকালেই চলে যাব মা। ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে সেই আশঙ্কায় মেয়েটা কত জোরতা নিয়ে আবদার করল। মা হয়ে সন্তানের মুখে এমন করুণ ছাপ নেওয়া যায়।
মায়রার মা পারল না বোধহয়। ভদ্রমহিলার চোখের কোণে পানি জমল। মায়রা ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকায়। দুজনের কেউ কথা বলল না বেশ অনেকক্ষণ। মায়রা মাথা নিচু করে অপরাধী গলায় বলে, বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো। সরি মা। ভদ্রমহিলা কষ্টে বুক ফেটে যাবে মনে হল। ভাঙা গলায় বলে, যতদিন ইচ্ছে ততদিন থাকবি, আমি সামলে নিব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে মলিন হেসে বিড়বিড় করে, তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা। আজ সামলে নিবে বললে। বিয়ে না দিয়েও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয় নিয়ে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না, আমি কষ্ট লুকাতে পারছি না, আমার শুধু কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে দুচোখ ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দুহাত বাড়িয়ে ছোট ছোট হাতে মায়রার গাল মুছে দিয়ে বলে, আপুই কাঁদছ কেন? কাঁদে না, আল্লাহ তোমার বৃথা ভালো করে দিবে। মায়রা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, তুই এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো, আপুই ভালো। রাত প্রায় 10টা। মায়রার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মায়রা বারবার এপাশ ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মায়রা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এত জঘন্য অস্থিরতা থামাতে পারছে না। মায়রা ভাবল সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে যেন এই একটা রাত তার মায়ের সাথে তাকে থাকতে দেয়। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মায়রা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখল লাবিবের বাবা তার ঘরের দরজা লাগাচ্ছে। তখনই মায়রা সেখানে গিয়ে দাঁড়ায়। মায়রাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মায়রা এসেছে। মায়রা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দিবেন। লাবিবের বাবার বোধহয় কথাটা পছন্দ হল না। কিছু না বলে লাবিবকে মায়রার কোল থেকে কেড়ে নেয়ার মতো করে ছিনিয়ে নেয়। মায়রা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, তুই কি ঠিক করে নিয়েছিস আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে, তবুও তোর এ বাড়িতেই আসা লাগে। তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে যে এত দরদ দেখাস ও কে তোর? ও তোর কে হয়? মায়রা দুহাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি। যাকে মা মা করে সারাদিন ডাকিস ও তোর মা হয়। একদিনও পেটে নিয়েছিল তোকে। তোর মা ও নেই, বাপ ও নেই। এটা তোকে আর কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে? আমার বউ, আমার ছেলে তোর কেউ নয়, বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পিড়াপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার তুই আমার বাড়ি থেকে বিদায় হো। আর নিতে পারছি না তোকে। আর যদি এ বাড়িতে এসেছিস তবে সেদিন তোকে মেরাই ফেলব। আমার বউ বাচ্চাটার উপর জাদু করে দিয়েছে। কোথাকার কোনো মেয়ে জন্মের ঠিক আছে কিনা তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়েকে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেলেই দৌড়ে চলে আসবে। কুকুরকে তাড়িয়ে দিলেও তো ও আসতে 10 বার ভাববে। তোর কি আমার বাড়ি আসতে একটুও লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোনো মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে? অনেক মেনেছি, আর না। যা এবার যা। কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব একবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মায়রার মা ও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারোর ঘুম ভাঙল না। মায়রা স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানির বাঁধ ভেঙেছে। সত্যিই তো সে যাকে মা বলে ডাকে, সে তো তাকে পেটে নেয়নি একদিনের জন্য হলেও। লাবিবও তো তার নিজেই ভাই নয়। এই বাড়িটাও তো তার নয়। মা, ভাই তার তো কেউ নয়। সে বোধহয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সেই পাতানো মা, পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যিই তো তার লজ্জা নেই, তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছ্যাঁছড়ার মতো সেই বাড়িতে এসে খাবার খেয়েছে।
উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেইন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দুচোখ। কতক্ষণ যে বাড়িটায় চোখ বুলালো। এই বাড়িটাই তার যে কত চর, থাপ্পড়, অপমান, হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসা মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত, সে তো তার আপুইয়ের চুমু ছাড়া বেশি দিন থাকতেই পারে না। কিন্তু মায়েরা যে বাইরের মানুষ, উই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মায়েরা আসলে তাদের মধ্যেই একজন, যার কেউ নেই, কেউ না। মেয়েটা কান্নামাখা চোখে তার মায়ের বন্ধ দরজার দিকে তাকালো। বিড়বিড় করল, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলব না। আমার সোনা ভাইয়া, তুই একদিন অনেক বড় হ। তোদের ভীষণ ভালোবাসি আমি। কথাগুলো বলে দরজাটা আলতো হাতে ভিড়িয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন। আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখল। চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দমবন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা। কখনো আর ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যিই তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লিখে রাখা। যত দিন যাচ্ছে মায়েরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুক্ষণ পর মায়েরা ধীর পায়ে এগিয়ে যায় কোনোদিকে যেন। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে দেখল কাঁচা রাস্তার ধারে একটি কবর। কাঁচা বাঁশের চিকন করে কেটে কেটে কবরটি ঘেরাও করা। মায়েরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়াল। তার দাদি তাকে দেখিয়েছিল, এটা নাকি তার মায়ের কবর। যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়া বাঁচতে দেয়নি। মায়েরা এক কোণায় চুপ করে বসল। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে। কেমন অদ্ভুত অনুভূতি হল। তার শ্যামা মা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয় মায়েরা। আলতো হাতে শক্ত মাটি বুলায়। ফোপানো কণ্ঠে বলে, শ্যামা মা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর। তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো। এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামা মা। তোমার আল্লাহকে একটু বলবে, তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই। আমি তোমার বুকে ঘুমাতে চাই শ্যামা মা। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। দুহাত কবরের উপর রেখে বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়। মায়েরা গতরাতে তার মায়ের কবর থেকে তৃণা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল তৃণা বেগমকে না জানিয়েই বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে। এসেই তৃণা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদিও তৃণা বেগম সহ রুমা নেওয়াজের বকা খেয়েছে একা আসার জন্য। মায়েরা আজ কলেজ যাবে বলে ঠিক করল। কারণও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মায়েরা কলেজের জন্য রেডি হয়ে নেয়। নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মায়েরা বসে আছে। মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মায়েরাকে এত চুপচাপ দেখে খোঁচায়। মায়েরা রেগে তাকায় একটু পরপর। এভাবেই প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘণ্টা বাজলে মায়েরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস ময়না। মিলা অবাক হয়ে বলে, মানে? মায়েরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভাষণের কপি লেগেছে আমার কাছেই, তাই তোকে স্বাগতম। মিলা মায়রার মুখের দিকে চেয়ে বলে, তুই কেঁদেছিস কেন মায়রা? মিলার কথা শুনে মায়রা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মায়রা আনমনা হল। মিলা মায়রার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মায়রা, তুই আজ একবারও হাসিসনি, উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু থেমে বলে, তোর কি হয়েছে মায়রা? মায়রা ভেজা চোখে চেয়ে দেখল মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলে, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছুদূর গিয়ে মায়রা দাঁড়িয়ে যায়। এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়, তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখজোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন গিয়ে নিয়ে এসেছে।
সেই বাইক নিয়েই এদিকে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুদ্ধ মনে করার চেষ্টা করল ইরফানের আসার এখনো গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তুই, তোর তো আসার আরও 9 দিন বাকি। মানে বউয়ের টানে কানাডা থেকে চলে আসলি? ভাইরে, তুই ওখানে ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর তুমি? ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তা এই জীবনের শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলে, তোর কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগেই ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান আস্তে চালা। ইরফান, এই ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান শুনল না। তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুদ্ধর ইরফানকে একটা পাগল লাগল। কি হয়েছে এর? মাইরা কিছু করেছে? মাইরার ব্যাপারেই ইরফান যা পজেসিভ, ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়ই। শুদ্ধ নিজেও বাইকের স্পিড বাড়ায়। চিল্লিয়ে বলে, ইরফান, দয়া করে বাইক আস্তে চালা ভাই। হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মাইরা কিছু করেছে, ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান, দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায়, বই কমায় না। শুদ্ধর ভয় লাগছে। সমানে চিল্লায়, ইরফান, ইরফান, এই ইরফান বাইকের স্পিড কমা। মরবি ভাই। ইরফান থামো। বলতে বলতেই শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এ অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়। মাইরা! ইরফানের সিংহের ন্যায় হুঙ্কারে পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটাই বারবার প্রতিধ্বনি হতে থাকে মাইরা নামটি। ডাইনিংয়ে মাইরা, রুমা নেওয়াজ, ইরফান নেওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মাইরা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মাইরার চোখ টলমল করে ওঠে। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় দাউদাউ করে জ্বলছে। যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেইন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর। দুহাত মুষ্টিবদ্ধ করে রাখা। মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে মাইরার বিস্ময় মুখখানার দিকে চায়। মাইরার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মাইরা অস্থির হল। কি হয়েছে ইরফানের? মাইরার টলমলে চোখজোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়। অপলক চেয়ে থাকে মাইরার মলিন মুখপানে। বারবার শুকনো ঢোক গিলে ডান হাত বাড়িয়ে মাইরার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই দুহাতে মাইরাকে পিষে ফেলার মতন তার বুকে চেপে ধরে ইরফান। মাইরা বাকরুদ্ধ, সাথে ইরফানের বাবা মা। তারা লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মাইরার হাঁসফাঁস লাগে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল, যেন ছেড়ে দিলই পালিয়ে যাবে মাইরা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, মাই বার্ড ফ্লাওয়ার, ইউ আর এ সেলফিশ গার্ল, ইউ হুট মি বার্ড ফ্লাওয়ার, ইউ হুট মি। মাইরার শরীর শিরশির করে ওঠে। এই সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকল, তবে মনে করতে পারল না। মাইরার মাথা থেকে কাপড় পড়ে গিয়েছে। তার ঘাড় ভেজা অনুভূত হয়। এটা কি চোখের পানি? মাইরা বোধহয় বুঝল। মেয়েটা বিস্মিত হয়, কথা বলার ভাষা হারায়। কাপা কাপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে নিজের সাথে। মাইরা ব্যথা পায়, তবে টুশব্দ করল না।
ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো সেলফিশ, বার্ড ফ্লাওয়ার। চলবে ইনশাআল্লাহ,